কাজল আসার কথা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা 2020 সালে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হয়েছ আবু আব্বাস কলেজে, তাদের সকলকে আবু আব্বাস শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। এই দিনটা, আজকের এই দিনটা ছাত্র জীবনের জন্যে, তোমাদের জন্যে একটা গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটাকে বলা হয় কলেজের প্রথম দিন। এই দিনটা অন্যান্য বছর আমরা অতি আনন্দের সাথে এই দিনটাকে আমরা আশায়ও থাকি। তোমরাও যারা প্রথম বর্ষের ছাত্র, তোমাদেরও একটা আশা থাকে যে জীবনের প্রথম দিন কলেজে আমরা যাচ্ছি এবং আমরাও তাদেরকে বিশালভাবে বরণ করি। তোমরা ইতিমধ্যে জেনেছ যে বাংলাদেশের বা সারা পৃথিবী করোনার কারণে যে বিশ্ব পরিস্থিতি, সেই কারণে আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে তথ্য প্রযুক্তির কারণে এবং জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার যুগে আমরা অনলাইনের মাধ্যমে এই ক্লাসের ব্যবস্থা করেছি এবং অনলাইনে শিক্ষার্থী যারা, তোমরা ফেসবুকে এবং ইউটিউবে এই ক্লাস সরাসরি দেখার সুযোগ হচ্ছে। শুরুতেই প্রথম দিন আজকে, যেহেতু আমরা আসলে এই দিনটাকে পাঠ্যসূচির ভিতরেই প্রথম দিন তোমাদেরকে আমরা নিতে চাই না। আগামী দিন থেকে তোমাদেরকে আমরা অধ্যায় ধরে আলাপ করব। শুরুতেই আমরা বইটা সম্পর্কে, আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত বইটা সম্পর্কে এবং কোন বইটা কিনলে আমাদের বেশি উপকারী হয় সেই বিষয়গুলা তোমাদেরকে অবগত করতে চাই। আরও প্রথমেই একটা কথা বলতে চাই যে সকলেই ব্যক্তি জীবনে, আমাদের জীবনটা প্রত্যেক মানুষের জন্য জীবনটা তার নিজস্ব, কাজে এইটাকে সুরক্ষিত রাখা আমাদের নিজেদেরই একটা পবিত্র এবং পরম দায়িত্ব। সেই হিসাবে কোভিড-19-এর কারণে যে স্বাস্থ্যবিধি আছে সেইটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। প্রতি 20 মিনিট অন্তর অন্তর আমাদেরকে 2 ঘন্টা অন্তর অন্তর 20 সেকেন্ড ধরে আমাদের হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। আমরা অবশ্যই বাইরে বেরোলে মাস্ক অবশ্যই পরিধান করব, হ্যান্ড স্যানিটাইজার, এই জাতীয় স্বাস্থ্যবিধির উপকরণ সমূহ আমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ আমাদেরকে সুস্থ জীবনে যদি আমাদের নিশ্চিত করতে হয়, কারণ আমরা পড়াই বলি, ব্যক্তি জীবনে যাই বলি না কেন, আমার জীবন যদি সুস্থ না থাকে তাইলে আমার পক্ষে তো কোনো কিছুই করা সম্ভব না। আগে কি আমাকে সুস্থ থাকতে হবে এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি আমাদেরকে অবশ্যই মেনে ট্রেনে, বাসে সর্বত্র চলতে হবে। খেলার মাঠে আমরা যাই করি এবং ক্লাসেও সেই বিধিসমূহ মেনে ব্যক্তি জীবনে আমাদেরকে চলতে হবে এবং ঘরের বাইরে সেভাবে বেরোতে হবে। তারপরে যে কথাটা আমি বলতে চাই, অধ্যয়নের বিষয়ে আমরা কোন বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করব, মানে পৌরনীতির আমাদের বাজারে পৌরনীতি সম্পর্কে 10 জন লেখকের বই বাজারে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইটা এসএসসি পর্যায়ে না, এসএসসি পর্যায়ে একটা বিষয় আমরা জানি যে একটা বই ফিক্সড থাকে, এটি যে বইটা পাঠ্যক্রম শিক্ষা বোর্ড তারা নির্ধারণ করে দেয়। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিষয়টা এইখানে এরকম না। এইখানে বাজারে 10টা বই আছে, 10টা বইয়ের মধ্য থেকে চুজ করে তোমাকে একটি বই অথবা 2টি বই কিনতে হবে। এখানে আমরা 2টি বইয়ের কথা কেন বললাম, একটা বই কেন নয়? উত্তরটা হলো সবগুলা বইকে আমরা যাচাই বাছাই করে দেখছি বা আমাদের দেখার সুযোগ হয়েছে যে কোনো একটা বই আসলে পূর্ণাঙ্গভাবেই একজন ছাত্রের জন্য যথেষ্ট নয়। সেই কারণে অন্তত 2টা, আর সেই ক্ষেত্রে যারা দরিদ্র ছাত্র তাদের ক্ষেত্রে আমার বিশেষভাবে বলার, তোমরা 2 বন্ধু মিলে 2 রাইটারের 2টা বই কিনো এবং একজন আরেকজনের কাছ থেকে যদি আদান প্রদানের মাধ্যমে তুমি তোমার সহযোগিতাটা নাও, তাইলে ইচ্ছা করলেই আমরা সাশ্রয়ী হয়েও আসলে 2টা বই পড়ার সুযোগ পেয়ে যাব। এটা হলো বইয়ের ক্ষেত্রে বলা।
সেই ক্ষেত্রে তোমরা যে বইটা আমরা পৌরনীতি এবং সুশাসন পড়ানোর জন্যে একাদশ শ্রেণীতে তোমাদের জন্য নির্বাচিত করেছি, সেটা হলো কাজল ব্রাদার্সের, কাজল ব্রাদার্স কোম্পানির নাম হলো কাজল ব্রাদার্স। বইটা লিখেছেন ডক্টর বিলকিস সুলতানা ও রশিদুজ্জামান, এই দুইজন লেখক। তাদের দুইটা বই আছে, পৌরনীতি ও প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। এখন একটা সময় ছিল আমরা প্রথম পত্র ফার্স্ট ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ারে গিয়ে দ্বিতীয় পত্র পড়তাম, কিন্তু পাঠ্যসূচিতে এখন একটা ব্যতিক্রম বিষয় আনা হয়েছে, সেটা হলো ক্লাস বছরের শুরুতেই দুইটা মানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে অন্তর্ভুক্ত করা হয়। এবং আমরাও সেই মানে কি শিক্ষা বোর্ড নির্ধারিত ম্যানুয়ালটাকে অনুসরণ করে বছরের শুরুতেই আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা বই ক্লাস আমরা একসাথে নেই। সেই ক্ষেত্রে রুটিনে দেওয়া থাকবে একদিন প্রথম পত্র পড়া, আরেকদিন দ্বিতীয় পত্র পড়া। এইভাবে আমরা দুইটা বই সমান তালে এগিয়ে নিয়ে আমরা তোমাদেরকে আগামী উচ্চ মাধ্যমিক মানে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি হিসাবে প্রস্তুত করতে চাই। তো শুরুর দিনে আমরা একটি কথা তোমাদেরকে ব্যাখ্যা হিসাবে বলতে চাই। দেখো, সেই বিষয়টা হলো পৌরনীতির ভাষায় মানুষ সামাজিক এবং রাজনৈতিক প্রাণী। বিষয়টা খেয়াল করার চেষ্টা করো, মানুষ কি সামাজিক এবং রাজনৈতিক প্রাণী। আর ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বলছে সকল ধর্ম যে মানুষ হইল সৃষ্টির সেরা জীব, বলছে মানুষ হইল আশরাফুল মাখলুকাত। আর শব্দগত অর্থে যদি আমরা বলি যে মানুষ মানে কি, যার হুঁশ আছে। তাইলে হুঁশ নায়িকার দেখে দুই বন্ধু যখন আমরা স্বাভাবিক কর্মকাণ্ড করি না, তখন একজনা আরেকজনকে বলে এই বেউসের মতো কাজ করিস না তো। তার মানে কি, দেখেন হুঁশ যার আছে মানে যার বিবেক আছে, বুদ্ধি আছে এবং যে মানে কি কিছু উদ্ভাবন করতে পারে, প্রতিভা আছে, তাকেই আমরা বলতেছি মানুষ। এই মানুষ তার প্রথম কাজ হলো মানুষ। আসলে মানুষ আমরা সারা এই আমাদের যে নবম শ্রেণী দশম শ্রেণী পর্যন্ত পড়াটা হয়েছে, আমরা দেখছি সেখানে বলা হয়েছে যে মানুষ সামাজিক জীব। মানে কি, মানুষ সমাজবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে মানুষ বসবাস করে। অ্যারিস্টটলের ভাষায় যে মানুষ সমাজে বসবাস করে না, সে হয় পশু না দেবতা, হয় সে পশু। অ্যারিস্টটল একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী যাকে আমরা বলি, সেই মনীষী অ্যারিস্টটল যাদের হাত ধরে রাষ্ট্রচিন্তা আসলে ব্যক্তি করছে এই অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, তারা তিনজন এই রাষ্ট্রবিজ্ঞানের বলা হয় যে মূল শীর্ষস্থানীয় কর্ণধার, যারা রাষ্ট্রবিজ্ঞানকে, রাষ্ট্র, সমাজ, সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছেন, বিনির্মাণে ভূমিকা রেখেছেন। এবং তারা সকলেই মূল বিষয়টা ছিল মানে কি একে অপরের ছাত্র। একজন যতটুকু আগায় নিয়ে গেছে, পরের জন এসে তার থেকে সমাজটাকে গবেষণা করে আরেকটু আগায় নিয়েছে। এবং তারা বলছেন যে মানুষ তার প্রয়োজনের তাগিদেই সে কি সমাজবদ্ধ হয়ে বসবাস করে। এই পৃথিবীতে লক্ষ হাজার কোটি প্রাণী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হল মানুষ। আরও প্রাণী, মানুষের মতো আরও অনেক প্রাণী সৃষ্টিকর্তা, যিনি বিভিন্ন প্রাণী সৃষ্টি করছেন, উনি পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা জানি ডাইনোসরের গল্প, আমরা জানি যে মানুষের আগে মানুষের কাঠামো নিয়ে পৃথিবীতে আরেক প্রাণী আসছিল যাকে বলা হয় যে তার লেজ ছিল। কিন্তু এই লেজ কোথায় গেল? আসলে সমাজবিজ্ঞানীরা বা জীববিজ্ঞানীরা গবেষণা করে বলছে যে হাজার বছর, কোটি বছর আগে এরকম প্রাণী থাকতে পারে। বলা হয়েছে একটা পায়ের পদচিহ্ন পাওয়া গেছে, মানুষের পদচিহ্ন, যে সেই পাটা ছিল একটা ঢাকের মতো বড়। তার মানে কি, এটা দিয়ে আমরা কি বোঝাইতে চাই বা এটার থেকে আমরা কি শিখতে চাই? আসলে পৃথিবীতে মানুষ, এই যে আমরা যে এখন 4.5 ফিট
6 ফিট বা 6.25 ফিট মানুষ আমরা আছি, তার আগেও আরও অনেক মানুষের কাঠামো নিয়ে আরও অনেক বড় প্রাণী পৃথিবীতে আসছিল, কিন্তু সেই প্রাণী কী হয়েছে, আসলে তারা টিকে থাকতে পারে নাই। আর আমরা মানুষকে বলা হচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। শব্দটা কি? মানুষ হলো প্রকৃতির সাথে যুদ্ধ করে মানুষ টিকে রয়েছে, মানে বেঁচে আছে। মানুষের একটা বড় গুণ হলো, সেটা কেন বেঁচে থাকতে পারছে, মানুষের মধ্যে সঙ্গবদ্ধতা আছে। এবং সঙ্গবদ্ধতাটা কীরকম, যে প্রত্যেকটা মানুষ পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কী করে, সে কিছু কর্ম করে এবং সে কিছু জমা রাখা যায় পরবর্তী জেনারেশনের জন্য, যারা এইটাকে ধরে রেখে তারপরের কাঠামোটা বিনির্মাণ করে। এইভাবে দেখা যাবে আজকে মানুষ চাঁদে যাচ্ছে, মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, মানুষ সমুদ্রের তলদেশ থেকে তার উৎসগুলা খুঁজে বের করতেছে এবং মানে এইভাবে মানুষ আসলে চলতেছে। সেইখানে আমরা পরিণতিওয়ালারা বলতেছি যে মানুষ শুধুমাত্র সামাজিক জীব নয়। মানুষ কি? মানুষ সামাজিক এবং রাজনৈতিক প্রাণী অথবা জীব। কেন রাজনৈতিক প্রাণী? মানুষ স্বভাবসুলভভাবে প্রতিবাদী হয়। কীরকম স্বভাবসুলভভাবে প্রতিবাদী হয়? শিশু জন্মগ্রহণ যখন করে আসলে তার কোনো ভাষা থাকে না। সকল শিশু, আমরা জানি মানুষের মুখের ভাষা মানে কি বলবো, যে হাজার হাজার রকম ভাষা পৃথিবীতে আছে, কিন্তু মানুষ যখন জন্ম নেয় তখন যে কান্নাটা করে, ওয়া যে শব্দটা উচ্চারণ করে, এটা পৃথিবীর একজন স্পেনিশ, তার নিজস্ব ভাষা আছে স্পেনিশ ভাষা, একজন ইংরেজ, তার ভাষা আছে ইংরেজি, আমরা যারা বাংলায় কথা বলি আমরার ভাষা হলো বাংলা। কিন্তু এই যে কান্নাটা, ওয়া শব্দটা, এইটা স্পেনের না ইংরেজি না বাংলা, এইটা আক্ষরিক করতে কেউ বলতে পারে না। এটা হলো মানুষের জন্মগত ভাষা এবং সেই ভাষাটা হলো পৃথিবীর সকল মানুষের মানে একই রকম, সে জন্মের সময় এই উচ্চারণটা করে থাকে। পরবর্তীতে সে সমাজ থেকে তার ভাষা শিক্ষা গ্রহণ হয়। সে প্রথমে মায়ের মুখ থেকে মায়ের ভাষা শিখে, বাবার কাছ থেকে শিখে, পরিবারের কাছ থেকে শিখে, পরবর্তী সময়ে সে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, সেখানে শিক্ষকদের কাছ থেকে শিখে, সমাজে বন্ধুবান্ধবের কাছ থেকে শিখে। এইভাবে সে তার জীবনটাকে একসময় পূর্ণাঙ্গ রূপে গড়ে ওঠে। এই যে আমরা বলতেছি, যে কি বলতে চাচ্ছিলাম, যে মানুষ হলো সামাজিক এবং রাজনৈতিক জীব। এবং কেন সে রাজনৈতিক জীব? সেই যে আমি যে কথাটা বলতেছিলাম, সে কি করে, এই যে ওয়া করে, মানে কাঙ্ক্ষিত সন্তান যখন জন্ম নেয় মার পেট থেকে, তখন পরিবারের সকলেই যখন শুনে আশা করে থাকে যে আমার একটা ছেলে হইলে আমি খুব খুশি হই, তখন সকলেই মুখ চাওয়াচাই করে এবং তারা হাসে। কাঙ্ক্ষিত সন্তান জন্ম নিলে এমনকি মিষ্টি মুখ পর্যন্ত তারা করে। আর এই বাচ্চা কি করে, তখন শিশুটা কি করে, কান্না করে। কেন কান্না করে? দেখেন প্রকৃতি কীরকম, মানুষকে জন্মের সময় এই সে কান্না করে যে আমার তাড়াতাড়ি তুলে তোলো, আমার যত্ন করো, নাইলে আমি এই পৃথিবীর থেকে চলে যাচ্ছে, মানে আমি মারা যাবো, আমার এখনই তুলো যত্ন করো। এখন যখনই যত্ন করা শুরু করে, যখন সে মানে 10 মাস 10 দিন পরে মায়ের পেট থেকে বেরিয়ে সে যখন এই যে পৃথিবীর আলো বাতাসের সংস্পর্শে আসে, তখন সে উপভোগ করে, মানে তার জন্য প্রয়োজন হয় যত্নের, তার জন্য প্রয়োজন হয় সুস্বাস্থ্যের। সেই বিষয়গুলো যে সে যখন নিশ্চিত হইতে পারে, তখন সে মানে কি নিজেকে সুস্থ বোধ করে। একজন ডাক্তার প্রথমেই গিয়া যখন শিশু ডাক্তার গিয়া বাচ্চাটাকে দেখে, তখন গিয়া প্রথমেই বলে যে বাচ্চাটা কি কাঁদছে। যখন শুনে যে কান্না করছে, তখনই ধরে নেয় না, তাইলে বাচ্চাটা শিশুটা বেবিটা সুস্থ আছে। কারণ তার তো বলার কোনো ক্যাপাসিটি, সে তো বলতে পারে না যে আমার পেট ব্যথা করতেছে, আমি চোখে দেখি না, আমার হাতটা কষ্ট পাচ্ছে। সে কি পারে, তার ভাষাটা কি, তার ভাষা হইল কান্না। এমনকি একটা শিশু যখন তার রাত্রিবেলায় ক্ষুধা লাগে, সে কি খাবার চাইতে পারে? সে কি করে বলতে পারে যে আমার খাবার দাও? তখন সে কি করে, সে খুঁজিয়া গ্রাম শূন্য মাকে সে স্পর্শ করে, অনুভব করে, মায়ের কাছে যায়, মাকে সে আঁকড়ায় ধরে। তখন মা বুঝতে পারে যে আমার সন্তানের ক্ষুধা পাইছে, তখন মা তাকে
দুধ খাবার দে, খাইতে দে। এই যে সিস্টেমটার কথা আমরা বললাম, সেটা কি জন্মগতভাবে মানুষ সে কি হয়, তার অধিকার পাওয়ার জন্যে সে প্রতিবাদী হয়। এই প্রতিবাদটাকে আমরা বলছি যে মানুষ সামাজিক এবং রাজনৈতিক প্রাণী। মানুষ স্বভাবসুলভভাবে যে কোনো ঘটনার জন্যে সে প্রতিবাদ মুখরিত হয়, প্রতিবাদ করে এবং প্রতিবাদটাকে সংগঠিত করে। দেখেন, এই হলো আর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। প্রত্যেকটা মানুষ আসলে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? তোমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ো, তোমাদের সামনে একটা আমি প্রশ্ন রাখি, তোমরা বলো তো, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? মাকে? বাবাকে? কি যে মা তাকে মানে কি বলবো, যে বাসাতে যদি তার খাবারের ব্যবস্থা না করে তার খাবার হবে না, সে যে বাবা তাকে জোগান না দিলে তার পড়াশোনা হবে না। তারপরে সে কি, আমরা যদি বলি মানে এই তোমাকে প্রশ্ন করি যে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কারে, তুমি কার কথা বলবো? মা, বাবা, নানা, নানি, কার কথা বলবা? বা তোমার একটা বন্ধু ক্লাসে যে তোমার সাথে পড়ে, তোমার সহপাঠী, তার কথা তুমি বলো তো, কার কথা বলবো? আসলে আমরা যে উত্তরগুলো আমরা দিলাম আসলে একটাও আসলে সঠিক না। কেননা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে হলো নিজেকে। কেন? এটা উদ্ভট প্রশ্নের উত্তর হয়ে গেল না যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? নিজেকে। আমি আমাকে ভালোবাসি, এই কারণে কি করি, আমি আমার আম্মারেও ভালোবাসি। আমি আমারে ভালোবাসি, সেই কারণে আমার আব্বারেও আমি ভালোবাসি। কেন ভালোবাসি? যে আম্মারে যদি আমি ভালো না বাসি তো আম্মা আমারে খাবার দেবেন না, বাড়িতে কি আমি খাবো কি? আব্বারে আমি ভালোবাসি, আব্বা নাইলে আমার লজিস্টিক সাপোর্ট, আমার পড়াশোনার খরচ দেবেন না। দেখেন, আমি আমার নিজেকে বড় করার জন্যে পারিপার্শ্বিক সমাজের সব কিছু, এমনকি আমার এক বন্ধুরেও আমি খুব মানে সবসময় তার ডাইকে নিয়ে কলেজে যাই, সবসময় তার সাথে থাকি, সে ডাক দিলে তার একটা কাজ করে দিই। হ্যাঁ, এবং তার কাছে কেন আমরা করি এই কাজটা? আসলে আমি নিজেকে সেফটিতে রাখতে চাই। যখনই সেই মানুষটা মানে কি এই কাজটা করতে না পারে, মানে নিজেকে যে মানুষ ভালোবাসে না, সে কিন্তু তারে দিয়া সমাজে আর কাউরে ভালোবাসা হয় না। কাজে কি বলো, আমরা বলতে চাই এই সমাজ ব্যবস্থায় মানে কি বলবো, যে সমাজ ব্যবস্থায় কুসংস্কার, তোমাদের যে বয়সটা, এই বয়সটাকে বলা হয় টিনেজের মানুষ। মানে কি বলবো, তোমার যদি কেউ কয় যে 7 তালাক থেকে একটা লাভ মারা জানে, 3 তালাক থেকে একটা লাভ মারা জানে, তোমার বয়সটা এরকম যে তুমি হয়তো লাভ মারবা। কিন্তু আমার যদি কয় যে একটা সিঁড়ি নিচে লাভ দিয়ে পড়েছে, আমি কিন্তু পড়বো না, কারণ এটা আমার বডির জন্য অ্যালাউ করবে না। আর আমি যদি এবার পড়ি তো আমার কোমর ভেঙে যাবো, নাহলে হাত ভেঙে যাবো, নাহলে আমি মৃত্যু পর্যন্ত পতিত হবো। এটা আমার নিজেরটা বুঝি। কিন্তু তুমি কিন্তু তোমারটা সবটাই হলো এই যে টিনেজ মানুষকে বলা হয়, এটা হলো একটা আবেগের সময়। আর এই সময়টায় যে মানুষটা, যে ছাত্র নিজেকে সম্মিলিত করতে পারে, মানে নিজেকে সংযমের মধ্যে রাখতে পারে, এই সমাজ ব্যবস্থায় ভালো এবং খারাপ দুইটা জিনিস একসাথে বাজারে পাওয়া যায়। খুব কষ্ট করিয়া সহজে পাওয়া যায় হলো দুধ, যার ভিতরে 6টা উপাদান আছে স্বাস্থ্যের, সেইটা আমরা খাই। আর সবচেয়ে কষ্ট করে আনতে হয়, সেটার নাম হলো নেশা। আমরা কষ্ট করে পুরা 3 মাইল আইটটা গিয়ে হইলেও একটু সমাজ ব্যবস্থাটা এরকম, পরিবেশটা এরকম যে আমরা এই নেশাটা সংগ্রহ করে ওইটার দিকে ধাবিত হই। কিন্তু সমাজ ব্যবস্থায় এই যে ভালো এবং খারাপ, এখনই তোমার যে বয়সটা, তোমার এটা চিনতে হবে। কি চিনতে হবে? ভালো এবং মন্দ কোনটা করলে আমার নিজের জন্য উপকারী হবে, সেইটা শিখতে হবে, বুঝতে হবে। এবং সমাজ থেকে এই যে কি বলবো, মাদক, এইটাকে না বলতে জানতে হবে। দুর্নীতিকে দূরে ঠেলে দিতে হবে। এমনি হঠাৎ করে এটা গাছের শিকড়ের মতো জন্ম হয় না, কিন্তু আজকে এই মাদক এবং দুর্নীতি আমার সমাজ ব্যবস্থায়, সমাজ জীবনে এটা একটা প্রচণ্ড বটগাছ, জোড়া বট গাছের মতো প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষের রন্ধ্রে রন্ধ্রে এটা প্রকোপিত হচ্ছে
যেখান থেকে মানে রস সংগ্রহ করে সে নিজের কাঠামোটাকে পরিবর্তন করতেছে, কিন্তু আর বাকি সব ধ্বংস করে দিতেছে, মানুষের জীবনকে ধ্বংস করে দিতেছে। করাল দাস এই যে মাদকের নেশা আর হইল সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে, এই যে দুর্নীতি। কাজে এইখান থেকে আমাদেরকে রক্ষা পাইতে হবে, আমাদেরকে দুর্নীতিকে না বলতে হবে এবং মাদকের থেকে 100 হাত দূরে থাকতে হবে। তাহলেই আমার ব্যক্তি জীবন সুন্দর হবে, আমরা পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে অনুধাবন করতে পারব এবং তাহলেই আমরা সুস্থ একটা বিষয় সমাজ ব্যবস্থায় সৃষ্টি করা সম্ভব। আজকে তোমাদের ক্লাসের প্রথম দিন, আমরা পাঠ্যসূচির কোনো বিষয়ে আসলে আমরা খুব বেশি যাইতে চাই না। আজকে আমরা বই, তুমি কোন বইটা কিনবা এটা সম্পর্কে আমরা একটা ধারণা দিলাম। তুমি বইটার ছবি, ফার্স্ট পার্টটার ছবি আবার আমি একটু দেখাই দিই। আমাদের প্রথম পত্র বইটা হলো এরকম, তোমরা বাজারে যে কোনো লাইব্রেরিতে এই বইটা কেনা যায়, কিনতে পাওয়া যায়। তোমরা প্রথম পত্র বইটা কাজল ব্রাদার্সের বই, লেখা হলো ডক্টর বিলকিস সুলতানা ও মোহাম্মদ রশিদুজ্জামান। এই প্রথম পত্র দ্বিতীয় পত্র বই দুটা কেন, আগামী ক্লাস থেকে আমরা রেগুলার এই পরিণতি ক্লাস যখন আমরা ইউটিউবে এবং আমাদের কলেজের যে ফেসবুক আছে, ফেসবুকে আমরা একটা রুটিন দিছি যে অনলাইনে ক্লাস কোন ক্লাসটার পরে কোন ক্লাসটা প্রতিদিন কিভাবে হবে, সেই রুটিন অনুযায়ী আসলে ক্লাসটা হবে। এবং সেইখানে আমরা আগামী দিন প্রথম অধ্যায়, আমরা পরিণতি ও সুশাসন বইয়ের প্রথম অধ্যায়টা আমরা পড়াবো। এবং পরিশেষে একটা কথা বলি যে আমার নাম, ব্যক্তির জীবনে আমার নামটাও তোমাদের শোনা দরকার। যদিও আমাদের প্রসপেক্টাসে সকল শিক্ষকদের পরিণতি আমরা কে কে পড়াই সেই সমস্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করা আছে, মোবাইল নাম্বার আছে। তোমাদের যে কোনো সমস্যা হলে, বুঝতে চাইলে, তোমরা যদি মনে করো, যেহেতু করোনাকালীন সময়ে আমাদের সাথে ক্লাসে খুব বেশি তোমাদের দেখা হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নাই, যদি দেশ স্বাভাবিক না হয়, সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেয়, এই সময়কালে তারপরে তোমরা মোবাইলে, ওইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার নাম হলো সুব্রত রায়, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং এই পরিণতি ও সুশাসন বইটা প্রথম পত্র দ্বিতীয় পত্র এই দুটা ক্লাস আমি নিব এবং মাজারুল স্যার, আমাদের আরেকজন টিচার আছেন, সে উনিও নেবেন। আমরা দুজনে মিলে ভাগ করে এই বইটা আমরা তোমাদেরকে কোর্সটা কমপ্লিট করব। এই হলো সবশেষে তোমাদেরকে বলার, সকলকে এই প্রথম দিন ক্লাসে স্বাগত জানি, শুভেচ্ছা জানি, দীর্ঘ জীবন কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, সকলেই আমরা স্বাস্থ্য বিধি মেনে চলব এই অঙ্গীকার করে, এবং কোভিড-19 করোনা ভাইরাস নামক এই যে ভাইরাস, এটার হাত থেকে আমরা মানে কি বলবো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে এই কোভিড-19-এর যে টিকা সেটা অতি দ্রুত প্রকাশিত মানে আসুক, বাজারে আসুক, আমরাও যাতে সহজে সেটা পাইতে পারি এবং সেই মানে পেয়ে আমরা যাতে শরীরে ইমিউনাইজ ক্ষমতা, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, এর সাথে প্রতিরোধ করে আমরা বেঁচে থাকতে পারি, সেই কামনা করে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পরিণতি ও সুশাসন প্রথম দিনের ক্লাসে এখানে সমাপ্তি করছি। শুভেচ্ছা ও অভিনন্দন।